স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান বিশ্ব সাহিত্যে। আজকের প্রসঙ্গ বিশ্ব সাহিত্যের অনন্য কবি পাবলো নেরুদা। পাবলো নেরুদা 1904 সালে চিলিতে জন্মগ্রহণ করেন এবং 1973 সালে তিনি 23শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক আলমগীর মোহাম্মদ এবং কবি আনোয়ারুল করিম, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, নারায়ণহাট ডিগ্রি কলেজ। আছেন বাচিক শিল্পী শাহাদাত হোসেন। আমি কবির কাব্যজীবন নিয়ে আলোচনার জন্য প্রথমে আহ্বান রাখছি কবি ও সাহিত্য সমালোচক আনোয়ারুল করিমকে। বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা একজন কবি পাবলো নেরুদা। তিনি এত বৈশিষ্ট্যমণ্ডিত যে একজন বিশ্ববিখ্যাত সাহিত্যিক মার্কেজ বলেছিলেন, বিংশ শতকের সব ভাষার অন্যতম সেরা কবি হচ্ছেন পাবলো নেরুদা। তার জীবনের বিভিন্ন বাকবদলে আমরা দেখতে পাচ্ছি তিনি জন্মের 2 মাস 2 দিন পর নিজের মাকে হারিয়েছেন এবং তার বাবা, তিনি যে একেবারে বাল্যকাল থেকে 12-13 বছর বয়স থেকে কাব্যচর্চা করেন পাবলো নেরুদা, সেটা বাবা একদমই পছন্দ করতেন না এবং পছন্দ করতেন না বলেই তিনি চাইতেন তার ছেলে এইসব লেখালেখি থেকে দূরে থাকুক। তো নেরুদার মনে কিন্তু জেদ ছিল। তিনি নিজের নামে কিছুদিন লিখতে চেষ্টা করে যখন বাবার সম্মতি পাননি, তিনি শুরু থেকেই ছদ্মনামে লেখা শুরু করলেন। পাবলো নেরুদা আসলে তার নিজের ছদ্মনাম। তার আসল নামটি হচ্ছে রিকার্দো নেপথেলি রেইয়েস বাসুয়ালতো। তো এই নাম আড়াল করে তিনি পরবর্তীতে নিজের ছদ্মনাম পাবলো নেরুদা এটিকেই আইনসিদ্ধ করে নিলেন এবং তার কাব্য চর্চা চালিয়ে গিয়েছিলেন। তিনি অনেক ক্ষেত্রেই অনন্য, যে প্রথমেই একজন সৎমায়ের সাথে তার বেড়ে ওঠা হলো, কিন্তু সৎমাটা এত ভালো ছিল, প্রচলিত সৎমায়ের যে একটা সংজ্ঞা সেটা তাকে পোহাতে হয়নি। তারপরেও আস্তে আস্তে তিনি কাব্যজগতে লেখালেখি শুরু করলেন। পাবলো নেরুদা তার প্রথম কাব্যগ্রন্থ, যেটি নিজের ইনভেস্টমেন্টে তার সর্বস্ব খরচ করে বের করলেন, এই টুইলাইট, সেটা হচ্ছে তার 19 বছর বয়সে 1923 সালে। এটি তাকে সামান্য পরিচিতি দান করলেও খুব বেশি মানে তার পরিচিতি আসেনি, কিন্তু তার বিশ্বব্যাপী খ্যাতিটা আসে হচ্ছে পরের বছর ইনি একটি কাব্যগ্রন্থ বের করলেন, 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডিসপেয়ার, যেটি আমাদের বাংলাদেশের একজন সাহিত্যিক নামকরণ করেছেন 20টি কবিতা ভালোবাসার, একটি গান হতাশার। সংখ্যার দিক দিয়ে, পাঠকের মনোযোগ আকর্ষণের দিক দিয়ে এবং কাটতির দিক দিয়ে এখনও পর্যন্ত এটা অনন্য। এটার কোনো বিকল্প এখনও তৈরি হয়নি। বিশ্বের প্রায় 60টি ভাষা বা তারও বেশি ভাষা এটা অনুদিত হয়েছে এবং এখনও পর্যন্ত প্রেমের অনন্য সংকলন হিসেবে এটা পরিগণিত হচ্ছে। আমরা যদি নেরুদার জীবন দেখি, পরবর্তীতে কৈশোর উত্তীর্ণ হয়ে তারা চিলির এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হলেন। ওই জায়গার একটা প্রভাব তার কবিতায় এবং জীবনধারায় এসেছে। পরবর্তীতে আরও অনেকগুলো কবিতা এবং ইয়ার সাথে উনি যুক্ত হলেন এবং মাঝখানে তিনি রাজনীতির সাথেও জড়িয়ে পড়েন, করেছেন কূটনীতি এবং বিশ্বের বিভিন্ন দেশে উনি কূটনীতিক হিসেবে একজন সফল কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উনি জড়িয়ে পড়েন কমিউনিস্ট পার্টির সাথে। এ পর্যায়ে আমরা নেরুদার একটি বিখ্যাত কবিতা আবৃত্তি শুনব বাচিক শিল্পী শাহাদাত হোসেনের কণ্ঠে। রাত্রি মধ্যযাম, ঘুম নেই, নিজেকে প্রশ্ন করি চিলির ভাগ্যে কি আছে, এ গরিব ম্লান স্বদেশের ভবিষ্যৎ কি, যে স্বদেশকে এত দীর্ঘকাল আমি ভালোবেসে এসেছি,
যে বিশাল জাহাজটি আমি পছন্দ করেছি, ওই যে অনড় পাথর, ছোট ছোট শস্য বাগান, সমুদ্র ফেনার কাছে তীরের মাটিতে ফুটে ওঠা টাটকা গোলাপ, সবই তো আমার দেশ। আমি এদের মধ্যেই মিশে আছি। দেশের প্রতিটি মানুষকে আমি চিনি, প্রতিটি ঋতুর আমি উত্তরাধিকারী, ক্রন্দনেও চিরসঙ্গী, সঙ্গী সমস্ত ফুলের ফুটে ওঠায়। এখন আমি বুঝি যে সব বছরগুলো শুধু সন্দেহে আর অবিশ্বাসে শেষ হয়ে গেছে। যে সময় আমাদের রক্তাক্ত করেছে, সব কি তাহলে শেষ হলো? এবার আমরা চাইতেই পারি উন্নত ও সঙ্গত জীবন। যখনই এসব ভাবি, দেখি আবার দুর্দিন উকি দিচ্ছে, চারদিকে দেয়ালে তার জেগে উঠেছে ছায়া। আমরা এ পর্যায়ে নেরুদার বিশাল জীবনের পরিসরে তার রাজনৈতিক বিশ্বাস এবং তার রাজনৈতিক জীবনের প্রসঙ্গে আলোচনায় যাব। এই পর্যায়ে আলোচনায় আসছেন অনুবাদক এবং সাহিত্য সমালোচক মোহাম্মদ আলমগীর। তিনি নেরুদার রাজনৈতিক বিশ্বাস নিয়ে আলোচনা রাখছেন। নেরুদার জীবন যদি আমরা বিশ্লেষণ করি, তার আপনি তো শুরুতেই তার জীবন নিয়ে বলছেন, তার জন্ম নিয়ে। আমাদের নজরুলের সাথে কিন্তু একই সময়ে তার জন্ম। নজরুল এবং জসীমউদ্দিন এদের দুইজনের মাঝামাঝি তার জন্ম। তো নেরুদার যে রাজনৈতিক জীবন, এটা অনেকটা নজরুলের সাথে মিলে যায়। মানে নজরুলের সাথে তার একটা সুন্দর কম্পারেটিভ স্টাডি হয়, আবার জসীমউদ্দিনের সাথে হয়। কারণ জসীমউদ্দিন, আপনি যদি নেরুদার প্রেমের কবিতা দেখেন, তখন উনি নারীকে বলছেন প্রাকৃতিক জীবন, মানে প্রকৃতির সাথে তার নারীকে তুলনা করা হচ্ছে। মানে এটা হচ্ছে, তিনি নারীকে দেখছেন নিসর্গের মতো। আবার আমরা যদি নজরুলের দিকে তাকাই, তখন নেরুদাকে আপনি দেখবেন শুরুতে তার নজরুল আর্মিতে চাকরি করেছেন, সেনাবাহিনীতে চাকরি করেছেন, যুদ্ধ করেছেন। নেরুদা যুদ্ধ করেন নাই, নেরুদাকে কূটনীতি, এটা চিলির একটা ঐতিহ্য যে যারা কবি, শুরুর দিকে যারা কবিতা লিখেন তাদেরকে কনসুলেটে চাকরি দেওয়া হয়। আরও নামখ্যাতি যশ হলে তখন তাকে দূতাবাস, মানে রাষ্ট্রদূত হিসেবে চাকরি দেওয়া হয়। নেরুদার জীবনটা এইভাবে শুরু। তখন আসলে যেটা দেখা গেল যে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে করতে, নানাবিধ মানুষের সাথে যোগাযোগ করতে করতে, আমরা যদি তার স্মৃতিকথা পড়ি, তখন সে বলছে যে আমি আসলে কখনো ভাবিনি রাজনীতি এবং কবিতা লেখা দুটো আলাদা বিষয়, আমার মানে আসলে দুটো আলাদা বিষয় আমার জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাবে, বা আমি এই দুটো বিষয়ের মাঝখানে আমি থাকবো, নেরুদা থাকবো। তার রাজনৈতিক জীবনের বিষয়টা হচ্ছে আসলে নেরুদা যে রাজনীতিতে আসবেন সেটার গ্রাউন্ডটা আমরা যদি বলি, সেটা হচ্ছে আমাদের দেশে দেখা যায়, বা বিশ্ব সমকালীন বিশ্ব সাহিত্যেও যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে যারা বিখ্যাত লেখক কবি, তাদের সাথে তার সমকালীন লেখক কবিদের সুসম্পর্ক তেমন থাকে না, বা একটা কাদা চুরোচুরির ব্যাপার থাকে। নেরুদা এই ক্ষেত্রে ভাগ্যবান। নেরুদার সাথে লোরকার একটা ভালো সম্পর্ক ছিল। আরও একটা ভালো ব্যাপার হচ্ছে নজরুলের মতো, নজরুলের যেমন মানে বাঞ্চ ভালো শিক্ষকের দেখা পেয়েছিলেন, নেরুদার সাথে যেমন গ্যাব্রিয়েল মিস্ট্রেল নামে এক ভদ্রলোকের সাথে দেখা, তিনি আবার পরে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কবি। তো গ্যাব্রিয়েল মিস্ট্রেল নিজেই বলছেন যে যখন নেরুদার বাসায় যে সুযোগ সুবিধা সে পেত না, এবং বইপত্রগুলো আমিই তাকে কিনে দিতাম। তাইলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে নজরুলের ইন্সপিরেশনটা যেমন তার শিক্ষকদের কাছ থেকে আসছে, তেমনি নেরুদার ইন্সপিরেশনটা তার শিক্ষকের কাছ থেকে আসে। তারপরে হচ্ছে দেখলো যে আপনার সামনে যদি আপনার শিক্ষক উন্নতি শিখরে পৌঁছে যায়, নেরুদারও এই জিনিসটা হলো, তার উন্নতির একটা জায়গা তৈরি হলো। দ্বিতীয়ত যেটা হলো সেটা হচ্ছে নেরুদা যখন বিভিন্ন জায়গায় সরকারি চাকরি করতে গেলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা দানব হয়ে ওঠার একটা ব্যাপার থাকে সরকারি চাকুরেদের মধ্যে। তো নেরুদা এই জিনিসটা সব মানুষের সাথে মিশতে তার মধ্যে এক ধরনের একটা কমিউনিস্টিক চিন্তা আসলো, যে পৃথিবীতে আসলে যারা ভালো চাকরি বাকরি করে তাদেরই তো অবস্থানটা ভালো। নেরুদার মধ্যে এই কমিউনিজমের চিন্তাটা আসে। আবার হচ্ছে লোরকা, আপনি যদি একই সময়ের তার একটু সিনিয়র কবি লোরকার, নাট্যকার কবি, লোরকার সাথে তার সম্পর্ক দেখেন, লোরকার মৃত্যুটা তাকে খুব আন্দোলিত করে, তার মনে খুব নাড়া দেয়, তাকে আহত করে। যেমন লোরকার মৃত্যুর সময় যখন পাবলিক প্রসিকিউটর, আমাদের দেশে যারা পিপি যাদেরকে আমরা বলি, পাবলিক প্রসিকিউটর যখন বলছিল যে সেনাবাহিনীরা অস্ত্র দিয়ে যেটা করতে পারে নাই, এই ভদ্রলোক কবিতা লিখে সেই পরিমাণ ক্ষতি করেছে মানে রাষ্ট্রের,
নেরুদা তখনই আসলে খুব আহত হন, কারণ পরে দেখা যায় যে 3 দিন পরে লোরকাকে এক জায়গায় একটা গাছের সাথে বেঁধে গুলি করে মারা হয়। তখনই নেরুদা কমিউনিজমের দিকে ধাবিত হন, আর কমিউনিজমের কাজ করতে গিয়ে তাকে দেখা যায় যে এই কমিউনিজমই আবার তাকে সাফল্যের, যেটা আমরা সুনাম বলি, সে শিখরে পৌঁছে দেয়। যেমন হ্যাঁ, তিনি সদস্য হয়েছেন, উনি সিনেটর হয়েছেন, ইলেকশন করেছেন, তারপরে তো উনি প্রেসিডেন্ট হওয়ার ইলেকশনে একেবারে এগিয়েছিলেন, কিন্তু উনি নিজে ইলেকশন করেন নাই আরেক বন্ধুকে। এখানেও দেখি তার আসলে কমিউনিজম এটাই, যে কমিউনিজম হচ্ছে আমি সাম্যবাদের দিকে যাব। নেরুদা দেখলেন কবি হিসেবে উনি বিশ্বে একটা অনন্য আসন পেয়ে গেছেন, তারপরে তার কমিউনিস্ট হিসেবে সারা পৃথিবীতে তাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়। যেমন তিনি 70,000 মানুষের সামনে কবিতা আবৃত্তি করেছেন, প্রায় লাখখানেক মানুষের সামনে গিয়ে তিনি বক্তৃতা দিয়েছেন। তার পলিটিক্যাল ট্রিটিসগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রেও নেরুদা অনন্য। তো একজন কমিউনিস্ট হিসেবে, শুধুমাত্র উনি আবার কমিউনিস্ট মানে হচ্ছে আপনার ঘোড়া কমিউনিস্ট ছিলেন না, উদারনৈতিক একজন কমিউনিস্ট ছিলেন। এবং নেরুদার কবিতায়ও আমরা সেই তার যে উদারনৈতিক একটা সাম্যবাদী চরিত্র, সেটা নেরুদার কবিতায়ও আমরা দেখা পাই। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা আরেকটি কবিতা শুনবো বাচিক শিল্পী শাহাদাত হোসেনের কাছ থেকে। আমরা এমনকি এই গধূলিকেও হারিয়ে ফেলেছি। আজ সন্ধ্যায় যখন পৃথিবীর বুকে নেমেছিল নীল রাত্রি, তখন কেউ আমাদেরকে হাতে হাত ধরা দেখেনি। আমি আমার জানালা দিয়ে দেখেছি দূরের পর্বত শিখরে সূর্যাস্তের উৎসব। কখনো কখনো সূর্যের একটি টুকরো আবার মুঠোতে বন্দি মুদ্রার মতো জ্বলে উঠেছিল। তুমি যে বিষণ্ণতার কথা জানো, তাতে জবুথবু আমার আত্মাকে নিয়ে আমি তোমার কথাই ভাবছিলাম। তুমি তখন কোথায় ছিলে, আর কে ছিল তোমার সঙ্গে? কি বলছিলে তোমরা? আমি যখন বিষণ্ণ এবং ভাবি যে তুমি অনেক দূরে, তখনই কেন সবটুকু ভালোবাসা অমন আচমকা জড়িয়ে ধরে আমাকে। বরাবরের মতো ঠিক গধূলি বেলায় শেষ হওয়া বইখানি হাত থেকে খসে পড়ে। পায়ের নিচে কুঁকড়ে থাকা আহত কুকুরের মতো গোটানো আমার নীল সোয়েটার। সর্বদাই তুমি সন্ধ্যার ভেতর দিয়ে গধূলির মুছে দেওয়া মূর্তিগুলোর দিকে ক্রমে অপসৃত হয়ে যাও। নেরুদা শুধু বিপ্লবের কবি ছিল না, তিনি প্রেমেরও কবি। এ পর্যায়ে আমরা কবি ও সমালোচক আনোয়ারুল করিমের কাছ থেকে শুনব নেরুদার প্রেমের কবিতা নিয়ে। নেরুদার, আমি আগের আলোচনায় বলেছি, তার যে একটা বিখ্যাত কবিতার বই আছে 20 লাভ পোয়েমস অ্যান্ড এ সং অফ ডিসপেয়ার, যেটি 101 বছর, যেটার বর্তমান বয়স 1924 সালে বের হয়েছিল। এখনও পর্যন্ত পৃথিবীতে অন্যতম সেরা একটা কবিতার বই। আমরা আবৃত্তিকারের কাছ থেকে যে দুটি আবৃত্তি শুনলাম, সেটাতেও ওনার মানে প্রেম এবং তার যে ভাবাবেগ, সেটার কিছুটা আজ পেয়েছি। তার এই কবিতার বইয়ে তিনি উজাড় করে ভালোবাসার চেষ্টা করেছেন। একই সাথে তিনি ভালোবাসার যে দুটি রূপ, একটি হচ্ছে প্রেম এবং আরেকটি হতাশা, দুটোই তার কবিতার বইতে আমরা পাই। আমরা বাংলাদেশের এই বাংলা যে জীবনানন্দ দাশের অনেক এই প্রাকৃতিক বর্ণনার সাথে আমাদের নেরুদার কিছু মিল দেখতে পাই। উনি হেমন্তকে রিলেট করেছেন, মানে অনেকটা আমাদের জীবনানন্দের মতোই। আবার তার বর্ণনার রূপক এবং তার উপমাগুলো এত সুন্দর। যেমন একটি কবিতায় তিনি বলেছেন, আমি ভালোবাসি তোমার কমলা রঙের হাসি। যে ভালোবাসার সাথে কমলা রঙের হাসির যে তিনি রিলেট করেছেন, এরকমের তুলনা কিন্তু মানে ইংরেজি সাহিত্যে খুব কম। তো যাই হোক, আলমগীর মোহাম্মদ সুন্দর করে বলেছেন, উনি এত মানে সুন্দর কবিতা লিখেছেন, তার কবিতা শোনার জন্য, মানে তার প্রেমের এবং দ্রোহের কবিতাগুলো শোনার জন্য সে দেশের মানুষ, চিলির মানুষ পাগলের মতো হয়ে যেত। একদিনের ঘটনা বলি, উনি যখন একটি ট্রেন থেকে নামছিলেন, তখন দেখা যাচ্ছে ট্রেনের স্টেশনে তাকে ঘিরে বিশাল এক জমায়েত। তারা কবির সান্নিধ্যে কবির কবিতা তারা কবিকে পড়ে শোনাবে। এই যে মানুষের ভালোবাসা। আবার দেখা যাচ্ছে তিনি যখন কোনোখানে কবিতা পড়বেন এটা জানতেন, লোকেরা কিন্তু লোকারণ্য হয়ে যেত, ওখানে স্টেডিয়াম ভাড়া করে পর্যন্ত কবিতা পড়তে হতো। এমনও রেকর্ড আছে, একটি অনুষ্ঠানে
1,30,000 দর্শনার্থী ছিল তার কবিতা শোনার জন্য। অর্থাৎ তিনি যে কবিতা লিখেছেন সেটা খুবই গ্রহণযোগ্য ছিল। তাকে চিলির মানুষ অনেকটা জাতীয় কবির মর্যাদা দিয়েছিল এবং এখনও পর্যন্ত তিনি এমন ভাগ্যবান কবি জীবদ্দশা এবং মৃত্যুর অনেক দিন পরেও। তো তার সাথে আমাদের বাংলাদেশের একটি সম্পর্ক হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছি আমরা 71 সালে, তিনি নোবেল পুরস্কার বিজয় লাভ করেছেন কিন্তু 71 সালে। এটা আমাদের জন্য একটা মানে খুব এই মিল আর কি। তো যাই হোক, তিনি যে অসাধারণ প্রেমের কবিতাগুলো লিখে গিয়েছেন, এখনও পর্যন্ত আমাদের এই বাংলাদেশের এবং বিশ্বের প্রেমিকারা এগুলো কোট করে, তারা অনেকটা গ্রাফিতির মতো করে এগুলোকে ব্যবহার করে। যেমন আমি একটা কবিতার লাইন বলি, আই লাভ ইউ বিকজ আই ডোন্ট নো এনি আদার ওয়ে। আমি ভালোবাসি কারণ হচ্ছে আমার অন্য কোনো উপায় নাই, ভালো না বেশে আমি পারি না। তা আমি এ পর্যায়ে তার দ্রোহের কবিতাগুলো নিয়ে এবং দ্রোহ এবং প্রেমকে কিভাবে তিনি সমন্বিত করেছেন তা জানতে আগ্রহ প্রকাশ করছি অধ্যাপক আলমগীর মোহাম্মদের কাছে। তিনি আমাদেরকে তার দ্রোহগুলো একটু শোনাবেন। নেরুদা আসলে মানে যিনি, নেরুদার একটা কথা আছে স্মৃতি কথায়, যে যিনি কবি তিনি বিপ্লবী, আবার প্রেমিক বিপ্লবী মানুষ। তো নেরুদার যে নেরুদা এবং নজরুল, আমি বারবারই নজরুলের প্রসঙ্গ বলার কারণ হচ্ছে 21 শতাব্দীতেও দেখা যাচ্ছে পৃথিবীতে যখনই ফেসিস্টের উপদ্রব বেড়ে যায় তখনই নেরুদা এবং নজরুল একই সাথে প্রাসঙ্গিক হয়ে ওঠেন। যেমন আনোয়ার ভাই যখন প্রেমের কবিতার কথা বলছিলেন তখন আপনার শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বলেছিলেন যে মানে নেরুদার কবিতার প্রেমের কবিতার লাইনগুলো যেটা হয় আসলে হচ্ছে এখনো লক্ষ যুবকের প্রেমের চিঠি। যেমন একটা জায়গায় বলা হচ্ছিল, আই ওয়ান্ট টু ডু উইথ ইউ হোয়াট দ্য স্প্রিং ডাজ উইথ দ্য চেরি ট্রিজ। এই কথাটা এটাতে যেমন আপনি এই যে একটা বিশ্বজনীন প্রেমের একটা বিষয় সেটা যেমন আছে। তারপর তার দ্রোহের লাইনগুলো যদি আপনি দেখেন, তিনি যেমন, আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতার সংজ্ঞাটা যদি দিই তাহলে নেরুদার কথাটা ওয়ার্ডসওয়ার্থের কবিতার সংজ্ঞাটাই আমি বলি, যেটা যেমন আ পোয়েট ইজ আ ম্যান স্পিকিং টু ম্যান উইথ মোর লাইভলিনেস অ্যান্ড সেন্সিবিলিটি দ্যান কমন পিপল। আরেক জায়গায় বলছে আ পোয়েট হ্যাজ গ্রেটার নলেজ অফ হিউম্যান নেচার। তো নেরুদা আসলে এইটাই, যে হি ওয়াজ আ পোয়েট স্পিকিং টু ম্যান। আপনি কবিতা, আমাদের কবিতা যদি হয় প্রকৃতির কবিতা, অবশ্যই অসাধারণ, যেমন নেরুদা লিখেছেন, তিনি নারীকে প্রকৃতির সাথে তুলনা করেছেন। কিন্তু কবিতা তো আসলে মানুষের কথা হয়, অকথ্য কথা যেটা মানুষ বলতে পারে না সেটাই কবিতায় মানুষের বেদনার কথাটা উঠে আসে। যেমন হাসান রুবাইতের একটা কথা আছে যে মানে ফেসিস্টের ভাষা যখন আমরা যখন নীরব হয়ে যাই তখন সেটা হয়ে ওঠে কবিতার ভাষা। যখন ফেসিজম যখন আমাদের উপর হানা দেয় বা আমাদের উপর এসে চেপে পড়ে। নেরুদার আরেকটা বিষয় হচ্ছে যেমন লোরকা যেটা বলছিলেন, যে মানে লোরকা নেরুদাকে বলছিলেন হি হ্যাজ more he lacks rationalism than philosophy. এই বিষয়টাতে আবার উনি আবার একটা জবাব দিয়েছিলেন যে rationalism is what, that through rationalism you cannot change the world, rather it is through the words we are a poet speak of the human being, that the true nature of the human world can be revealed. আপনার কাছ থেকে নেরুদার বিদ্রোহ এবং প্রেম দুটোই সমন্বিত একটি রূপ পেলাম। আমরা এবার নেরুদার একটি বিপ্লবী কবিতার আবৃত্তি শুনব। আমি কিছু কৈফিয়ত দিচ্ছি। আর এক সকালে সেই সব কিছু পুড়ছিল। এক সকালের বনফায়ার মাটি থেকে শটান লাফিয়ে গ্রাস করলো মানুষকে, আর তারপর থেকে আগুনকে, বারুদকে, তারপর থেকে এবং অতঃপর রক্ত। উড়োজাহাজ আর বিস্তীর্ণ জলাভূমির মালিক দস্যুরা, অঙ্গুরিয়ার রাজকন্যাদের প্রভু দস্যুরা, কালো ধর্মভাইদের নিয়ে দস্যুরা এলো আকাশ পথে আশীর্বাদ ছেটাতে ছেটাতে শিশু হত্যার জন্য। আর শিশুদের রক্ত গড়ালো রাস্তায়, গোলমাল ছাড়াই শিশুদের রক্তের মতন। শেয়াল, যাদের শেয়ালও ঘৃণা করবে। পাথর, যাতে শুকনো কাটা গাছও পারে না দাঁত বসাতে। কালসাপ, যারা কালসাপের কাছেও ঘৃণ্য। তোমার সঙ্গে মুখোমুখি আমি দেখেছি, স্পেনের রক্ত জলোচ্ছ্বাসের মতোই উথলে উঠেছে। একটা ঢেউই তোমায় ডুবাবে। ছুরি, চাকু এবং অহং সমেত বিশ্বাসঘাতক সেনানায়কেরা, দেখো দেখো আমার মরা বাড়ি, ভাঙা স্পেনকে দেখো। প্রতিটা ঘর থেকে বইছে পোড়া ধাতুর নালা,
ফুলের বদলে স্প্যানের প্রতিটা রন্ধ্র থেকে স্প্যান আবির্ভূত হয়, আর প্রতিটা মৃত শিশুর থেকে চক্ষুষ্মান রাইফেল, আর প্রতিটা অপরাধ থেকে জন্মায় বুলেট, যারা একদিন খুঁজে নেবে তোমার বুকের ঠিক মাঝখানটিকে। এবং তোমরা জানতে চাইবে কেন তার কবিতা স্বপ্ন আর পাতার কথা বলে না, আর বলে না তার দেশজ আগ্নেয়গিরির কথা। এসো আর তার রাস্তাগুলোই রক্ত গড়ায় দেখো, এসো আর দেখো রাস্তায় রক্ত গড়ায়, এসো আর দেখো রক্ত গড়ায় রাস্তায়। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের উপস্থিত দুজন আলোচক এবং বাচিক শিল্পীকে। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।